বেসামরিক লোকদের উপরে এবং যারা শেল্টার নিচ্ছে অভিবাসী আর যেটাকে বলছে যে তাঁবুতে যারা বসবাস করে তাদের উপরে হামলা, উপরে ক্যাম্পের উপরে হামলা করা, এটা তো অকল্পনীয়। মানে কোনো যুদ্ধের নীতিতে এটা পড়ে না, এটা কোনো যুদ্ধের নীতিতে পড়ে না। জেনেভা কনভেনশন শুরু করে যুদ্ধাপরাধ, আর যুদ্ধাপরাধ তার প্রতিনিধিত্ব করছে। এখন আন্তর্জাতিক আদালত তারা তাদের ব্যাপারে একটা বক্তব্য দিয়েছে, এটা কিন্তু তারা তো ডাইরেক্ট তাদেরকে স্পষ্টভাবে যুদ্ধাপরাধে বলে তাদের শাস্তি দেওয়া উচিত, কিন্তু পারছে না। তাদেরও কারণ আছে, কেন তাদের আদালত আমেরিকা পশ্চিমাদের, তারপরে তারা যতটুকু করছে সেটা হচ্ছে কিছু না, সেটা হচ্ছে কিছু আইনজীবী অথবা কিছু জাস্টিস যারা আছে তাদের একটা মানবিকতা বোধ আছে, তাদের ধর্ম, তাদের জাতি, তার উপর কিন্তু কিছু মানুষ ওখান থেকে তারা যে তোমরা এটা যুদ্ধটা বন্ধ করো। সাউথ আফ্রিকা মামলা করে সাউথ আচ্ছা দেখো ইন্টারেস্টিং কি, দেখো সাউথ আফ্রিকা মামলা করেছে বাট নো মুসলিম কান্ট্রি। এটাও একটা সবচেয়ে, মানে আমরা যে বলছি যে ইরান কেন করছে না হামলা, আরে আমরা কোনো মুসলিম রাষ্ট্রই তো মামলা করলাম না, মামলাও করি না, এটা তো করতে পারতাম আমরা, এটাও করি না। এটা না করার কারণ এটা আছে যে মুসলিম যারা তারা এখন পদলেহী আমেরিকার, স্লোভাকিয়া ঘোষণা দিয়েছে, স্লোভাকিয়া স্পেন, মিডল ইস্ট তো পুরোপুরি পদলেহী তারা। অন্যান্য যে মুসলিম রাষ্ট্রগুলো আছে তাদের অর্থনৈতিক, তাদের সামরিক, তারা প্রবলেমে আছে, সব কিছু মিলিয়ে আসলে মুসলিমস ইন ক্রাইসিস। এখন এই ক্রাইসিস থেকে উত্তরণের জন্য বিভিন্ন স্কলাররা বিভিন্ন বিষয় বলছেন, কিন্তু যেটা দরকার হচ্ছে যে উম্মাটিক স্পিরিট যদি যতক্ষণ পর্যন্ত ডেভেলপ না হবে, আমি আবার বলছি জাতি থাকবে, রাষ্ট্র থাকবে, কিন্তু তোমার একটা উম্মাটি স্পিরিট থাকতে হবে। যেমন ইউনিয়ন, তাদের কিন্তু প্রত্যেক আলাদা রাষ্ট্র, কিন্তু তারা কিছু বিষয় কিন্তু কিছু গোলে তারা একমতে তারা ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে, ঠিক না? অ্যারাউন্ড 30 কান্ট্রিজ তারা নেটো হচ্ছে। সো মুসলিম একটা ওআইসি আছে, বাট এটা এখন অকার্যকর। অতএব এখন মুসলিম উম্মতি স্পিরিটটা কে আনবে, কে আনতে পারবে? আমি আজকে এটা বলছি, তোমার আমরা তো অনেকেই ভাবতাম যে এরদোয়ান সাহেব টেনে নিয়ে আসবেন, এরকম একটা ভাব মুসলিম, এটা হবে মুসলিম উম্মাটিক স্পিরিট হওয়ার জন্য, করার জন্য লিডারশিপ লাগবে। সেই লিডারশিপ অধিকাংশ অথবা উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম রাষ্ট্রের সাপোর্ট পেতে হবে। আচ্ছা, এখন তুমি আমার মুসলিম কান্ট্রির কথা চিন্তা করো, মুসলিম কান্ট্রি যে একজন লিডার তুমি বলো যিনি তার দেশে তিনি খুব বেশি জনপ্রিয় বা জনপ্রিয়তা পেয়ে তিনি আসীন আছেন, ক্ষমতায় আছেন, তুমি দেখাও। এরদোয়ান যদি বলো, এরদোয়ানও মার্জিনালি আসছে এবার, তার প্রেসিডেন্ট নির্বাচনে মার্জিনালি শেষ, এবং সেকেন্ড রাউন্ড তাকে আসতে হয়েছে, সেকেন্ড রাউন্ডে সেকেন্ড ব্যালটে কিন্তু তাকে প্রেসিডেন্ট হতে হয়েছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এরদোয়ানের অনেকগুলো প্রবলেম। একটা হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত সেখানে সেকুলার শাসক থাকার কারণে তাদের যে এন্টিটিগুলো আছে, পলিটিক্যাল স্ট্রাকচারগুলো আছে, এস্টাবলিশমেন্টগুলো আছে, সেগুলো আসলে সেকুলার ইয়েতে। এরদোয়ান গত 2004 থেকে বা 2002 থেকে চেষ্টা করছে সে, এবং আরেকটা হচ্ছে তাদের দেশের জনগণেরও। অতএব তুমি দেখো মুসলিম ওয়ার্ল্ডে যারা লিডার আছেন, আমি বলি তাহলে সেই লিডার তার দেশে তার কতটুকু সাপোর্ট আছে। আমার দেশে যদি একজন লিডার থাকে যে অধিকাংশ মানুষের সাপোর্ট নিয়ে সে আছে, তখন সে বড় গলায় গিয়ে সে আরও 5-10 মুসলিম কান্ট্রিকে বলতে পারে, সে একটা জোট করতে। তোমরা জানো D8 একটা সংগঠন হয়েছিল, D8 ডেভেলপমেন্ট 8, এবং সেটা করছিল কে? সেটা হচ্ছে টার্কির নাজমুদ্দিন আরবাকান, এবং সেটা এই যে ইরান থেকে শুরু করে, মিশর শুরু করে, বাংলাদেশ শুরু করে, পাকিস্তান ডেভেলপমেন্ট, এই যে ডেভেলপমেন্ট 8 বা D8, এই কান্ট্রিগুলো 8টা বা 10টা মুসলিম কান্ট্রির জোট হয়, তাহলে তারা কিন্তু বিরাট একটা ফ্যাক্টর হিসাবে তারা কিন্তু কাজ করে, এবং মুসলিম বিশ্বে যে সম্পদ আছে সেগুলো যদি তারা ইউটিলাইজ করে, এবং সেটা উম্মাটিক স্পিরিট নিয়ে অথবা হিউম্যানিটির গ্রাউন্ড নিয়ে, দেখো ফিলিস্তিনের এই বিষয়টা তো ইসলামিক তো অবশ্যই, কিন্তু মানবিকতার দিক থেকেও এটা জরুরি, কিন্তু কোনো মুসলিম রাষ্ট্র করতে পারছে না। এর মানে দে হ্যাভ নো পাওয়ার, দে হ্যাভ নো স্ট্রেংথ, দে হ্যাভ নো ইউনিটি। মানে তারা হচ্ছে, মানে কি বলা যায়, তারা হচ্ছে এরকম একটা শক্তি যে অন্য একটা মানে পাওয়ারফুল রাষ্ট্রের যারা প্রধান আছে বা শক্তিশালী যারা আছে তাদের কাছে গিয়ে মানে পাওয়ার খয়রাতি করে, ওইভাবেই টিকে আছে। যেমন আমরা সৌদি ব্লককে যদি দেখি, আপনি আরব আমিরাতকে যদি দেখেন, পুরাটাই হচ্ছে আমেরিকা এবং মিশর খুবই শক্তিশালী রাষ্ট্র সামরিকভাবে, তারাও কিন্তু এরকম
হ্যাঁ দেখো মুসলিম রাষ্ট্রগুলো প্রায় এরকম। আমরা যেটা বলছি, দেখো যে তুমি চিন্তা করো, ইফ ইউ কনসিডার দ্য ইজিপ্ট, if you consider Turkey, if you consider Saudi Arab, if you consider the Iran, if you consider the Pakistan, Malaysia, Indonesia, বাংলাদেশ, বাংলাদেশকেও বাদ দিতে পারছি না আমরা। মনে করো এই 10টা কান্ট্রি, তুমি চিন্তা করতে পারো এই 10টা কান্ট্রি যদি একমত হয় তাহলে তারা একটা বিরাট শক্তিতে তারা রূপান্তরিত হয়। এখন এই 10টা কান্ট্রি একসাথে করবে কে? কে করবে? এখন মুরসি যদি থাকতো, আজকে আরবাকান যদি থাকতো, মাহাতির মোহাম্মদ যদি থাকতো, ইমরান খান যদি থাকতো, ধরে নিলাম এটা একটা আমি হাইপোথেসিস কথা বলছি, তাদের যে চিন্তা একটা মিল অথবা উম্মাটিক যে স্পিড তাদের আছে, তাহলে সেটা কার্যকরী একটা সংগঠন হতে পারতো। কিন্তু আজকে যারা ক্ষমতায় আছেন বিভিন্ন দেশে, তারা যেমন তুমি পাকিস্তানের কথা বলো, তারা ক্ষমতা কীভাবে বাড়ছে আমরা জানি, সবাই জানি। তারপরে তুমি মুরসি কি, সরি, এই যে সিসি কিভাবে ক্ষমতায় আসছে সবাই জানি না। তো এই সমস্ত আমি যদি কোট আনকোট যে করাপ্টেড অথবা আদারওয়াইজ যারা নির্বাচিত হয়ে যারা আসছেন, হ্যাঁ, বিভিন্নভাবে, তো তারা তো আসলে এই ধরনের কোনো ভূমিকা তারা নিতে পারবে না, কারণ দে হ্যাভ নো মোরাল কারেজ। পুতুল সরকার, এক কথায় পুতুল সরকার। আর তার সে নিজে তো জানে, সে নিজে জানে সে অপরাধী, সে নিজে জানে সে কিভাবে প্রেসিডেন্ট হয়েছে, অতএব সে উম্মাটিক স্পিরিটের কথা বলার মতো তার সেই অবস্থায় সে নাই। সো ইটস এ ট্র্যাজেডি ফর মুসলিম ওয়ার্ল্ড যে দে আর ইন ক্রাইসিস এবং দে হ্যাভ নো লিডারশিপ। রিসেন্ট পাস্টে কিন্তু এর ধরনের নেতা আমরা দেখেছি, যে মুরসিকে দেখেছি আমরা, ঠিক আছে, ইমরান খানকেও আমরা দেখেছি। আমরা মুরসি নিয়ে আমরা আরেকদিন একটু আলোচনা করব, আলোচনার দাবি রেখে আসলে যে বিশেষ করে ইখওয়ানের যে উত্থান অথবা মুরসির যে উত্থান এবং তার যে এই অর্থে আমি পতন